আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়ব প্রোটিন সংশ্লেষণ। প্রোটিন সংশ্লেষণ তো দেখো, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে বলা হয় কি? জীবনের ভাষা। কেন? কারণ মূলত জীব দেহের যে কোষগুলি আছে সেই কোষগুলি তৈরি হয় প্রোটিন থেকেই। প্রোটিন থেকেই। তাহলে আমরা যদি বলি প্রোটিন কি, তাহলে প্রোটিনকে আমরা সংজ্ঞায়িত করতে গেলে বলবো যে প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। কেমন? অ্যামাইনো অ্যাসিডের পলিমার হলো প্রোটিন। কেমন? তার মানে কি? একাধিক অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে পলিপেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করবে। আর আমরা যে 3 প্রকারের খাবার খাই তারা কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এই 3 প্রকারের খাবারের মধ্যে প্রোটিনের কাজ হচ্ছে দেহের বৃদ্ধি করা ও ক্ষয়পূরণ করা। কেমন? তাহলে প্রোটিন বুঝতে হলে আমাদের আগে বোঝা প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং পলিপেপটাইড বন্ধনী কি। অ্যামাইনো অ্যাসিডকে সংজ্ঞায়িত করতে গেলে আমরা যেহেতু অ্যামিনো অ্যাসিডকে সংজ্ঞায়িত করলে আমরা বলবো যে অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের মনোমার, যা এক প্রকার জৈব অণু, যেখানে অ্যামিনো মূলক থাকবে এবং কি থাকবে? কার্বক্সিল মূলক থাকবে। অ্যামিনো মূলক থাকবে। অ্যামিনো মূলক কি? NH2। অ্যামিনো মূলক থাকবে আর থাকবে কি? কার্বক্সিল মূলক থাকবে। কার্বক্সিলিক মূলক থাকবে। তো কার্বক্সিল মূলক কোনটা? COOH। COOH বলে। তো সাধারণত কার্বক্সিলিক অ্যাসিডের আলফা অবস্থানে অ্যামিনো মূলক থাকে। কেমন? কার্বক্সিলিক অ্যাসিডের আলফা অবস্থানে অ্যামিনো মূলক থাকে। তাহলে অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞাটা কি? যে প্রোটিনের মনোমার জৈব অণু যেখানে অ্যামিনো মূলক এবং কার্বক্সিল মূলক থাকে তাদেরকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডকে আমরা আরেক কথায় বলতে পারি যে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামিনো জাতক। কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামিনো জাতককে বলা হচ্ছে কি? অ্যামিনো অ্যাসিড। এখন যদি আমরা একটু আগে বললাম যে কার্বক্সিলিক মূলকের আলফা অবস্থানে থাকে হচ্ছে কি? অ্যামিনো মূলক। তাহলে সেটা আবার কি জিনিস? দেখো, মনে করো এই হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, এর সাথে যে কার্বন থাকবে এটাকে বলা হয় আলফা অবস্থান। এটাকে বলা হয় আলফা অবস্থান। তাহলে এর সাথে কি? এর সাথে থাকবে একটা অ্যামিনো মূলক, এটার নাম হলো কি? গ্লাইসিন। এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড যার নাম হচ্ছে গ্লাইসিন। এর নাম হচ্ছে গ্লাইসিন। যদি উদাহরণ হিসেবে আমরা আরো দেখি তাহলে আমরা এরকম করে লিখতে পারি, এই হলো কার্বক্সিল মূলক, এই হচ্ছে অ্যামিনো মূলক, এটার নাম হচ্ছে অ্যালানিন। আরও যদি উদাহরণ দেখার চেষ্টা করি আমরা দেখতে পারি এইরকম CH3 CH NH2 আলফা অবস্থানে থাকবে কি? COOH। তাহলে আলফা অবস্থানে যেটা হচ্ছে আলফা অবস্থান, এটা হলো বিটা অবস্থান, এটা হচ্ছে গামা অবস্থান। এখানে থাকবে অ্যামিনো মূলক, এটার নাম কি? ভ্যালিন। এটার নাম হচ্ছে ভ্যালিন। কেমন? এবারে আমরা পড়ব পেপটাইড বন্ধন কি। পেপটাইড বন্ধন হচ্ছে কি? 2 বা ততোধিক অ্যামিনো অ্যাসিড যদি আমরা নেই তাহলে সেখান থেকে এক অণু পানি অপসারিত হবে, মানে ঘনীভবন পলিমারকরণ, কন্ডেনসেশন, পলিমারাইজেশন।
তাহলে 2 বা ততোধিক অ্যামিনো অ্যাসিড হতে যদি কোনো পানি অপসারিত হয়ে যায়, পানি অপসারিত হওয়ার পরে যদি এই কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ধন হয়, তাহলে এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। এই বন্ধনটাকে বলা হচ্ছে কি পেপটাইড বন্ধন। আর এই বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাদেরকে আমরা বলছি পেপটাইড যৌগ। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। যেই কোনো, যেমন এখানে গ্লাইসিন আছে, অ্যালানিন আছে, এই দুইটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আমরা দেখাই কিভাবে সেখানে পেপটাইড বন্ধন গঠিত হয়। তাহলে আমরা লিখলাম এটা যে CH2 NH2 CH2 NH2, তারপরে কি COOH, এটার নাম কি গ্লাইসিন। গ্লাইসিন এটার সাথে আমরা যুক্ত করব অ্যালানিন। কেমন? এটার সাথে আমরা যুক্ত করব কি অ্যালানিন। দেখো NH2টাকে আমি একটা H এভাবে হাতটা বাড়িয়ে দিলাম। কেমন? এটা আমার সুবিধার জন্য, না বাড়ালেও কোনো সমস্যা নেই। তাহলে কি হবে CH তার সাথে CH3, এবার কে COOH, এটার নাম কি অ্যালানিন। এই অ্যামাইনো অ্যাসিডের নামটা হচ্ছে অ্যালানিন। এখন দেখো এই যে এখান থেকে সুন্দর করে এক অণু পানি অপসারণ করা যায়। তাহলে এখানে কি হবে মাইনাস এক অণু পানি। এক অণু পানি সেখান থেকে কি হলো অপসারিত হয়ে গেল। দেখছো? তাহলে এখন এই যৌগটা হবে কি এক অণু পানি যদি অপসারণ হয়, তাহলে এখন দেখি আমরা কি বন্ধনটা সেখানে গঠিত হয়। তাহলে হবে এই রকম NH2 CH2 CO NH CH COOH, এই আলফা কার্বনের সাথে CH3। তাহলে এই যে দেখো হয়ে গেছে আমার কি বন্ধন, পেপটাইড বন্ধন হয়ে গেল আমার পেপটাইড বন্ধন। এটার নাম হবে কি যৌগটা গ্লাইসিন অ্যালানিন পেপটাইড যৌগ। গ্লাইসিন অ্যালানিন পেপটাইড যৌগ। পেপটাইড যৌগ, গ্লাইসিন অ্যালানিন পেপটাইড যৌগ। কেমন? গ্লাইসিন অ্যালানিন পেপটাইড যৌগ। ওকে বন্ধুরা, এবার আমরা আবার চলে আসি প্রোটিন। প্রোটিনের মনোমার সম্পর্কে আমরা এতক্ষণ জেনে নিলাম যে প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিড, একাধিক অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে পানি অপসারণের মাধ্যমে যে CONH বন্ধন গঠন করে তার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। কেমন? তো বন্ধুরা আমরা জানি যে বাবা হতে আমরা পাচ্ছি কি শুক্রাণু, মা হতে আমরা পাচ্ছি কি ডিম্বাণু। এই দুটা মিলে কি হচ্ছে জাইগোট। জাইগোট মজার ব্যাপার কি এরা হচ্ছে বহুকোষী, কিন্তু এটা হচ্ছে এককোষী। কেমন? আচ্ছা, এখন এই জাইগোট থেকে কি উৎপন্ন হচ্ছে? তুমি আমি যত মানুষ আছে তারা অপত্য কোষ। এখন এটা আবার কি? এরা হচ্ছে কি বহুকোষী। ওকে আচ্ছা, এখন এই যে আমার যে প্রোটিন, এই প্রোটিনটা বোঝার জন্য আমাকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি জিন বুঝতে হবে। জিন, বংশগতিবিদ্যায় কিন্তু আমরা অলরেডি জিন সম্পর্কে জেনে এসেছি। তারপরেও দেখো তো জিনটা কি? জিন হচ্ছে আমার নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের মধ্যে থাকে কি ডিএনএ। এই ডিএনএর কতগুলি নির্দিষ্ট অঞ্চল আছে, যে অঞ্চলগুলির মধ্যে অবস্থান করে কি জিন। ওই অঞ্চলগুলিকে বলা হচ্ছে কি লোকাস। তাহলে ওই লোকাসেই শুধুমাত্র জিনকে পাওয়া যাবে। ক্রোমোজোমের মানে ডিএনএর
সকল অংশে কিন্তু জিন পাওয়া যাবে না। কেমন? তাহলে ওই যে ডিএনএর যে একটা নির্দিষ্ট অংশ, কোন অংশ? যে অংশে জিন বাস করে, বসবাস, জিন উৎপন্ন হয় মানে থাকে, কেমন, সেই লোকাস। তাহলে ওই ডিএনএর নির্দিষ্ট অংশকে, একটা পার্টকে বলা হবে কি? জিন। ডিএনএর একটা নির্দিষ্ট অংশকে বা পার্টকে বলা হবে কি? জিন। আর এই জিনের কাজ কি? এই জিনের কাজই হলো মূলত প্রোটিন তৈরি করা। এই জিনের কাজই হচ্ছে কি? মূলত প্রোটিন তৈরি করা। কেমন? তারপরে জিনের পরে কি জানতে হবে? ডিএনএ। ডিএনএ। এখন একটা জিনিস খেয়াল করো, ডিএনএ, তাহলে ডিএনএ অলরেডি আমরা কোথায় পড়ে আসলাম? আমরা হচ্ছে বংশগতিবিদ্যাতে পড়ে আসলাম। তো আমরা কিন্তু সেখানে দেখেছি যে ডিএনএ মূলত গঠিত হয় কি? প্রথমত হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডটা কি জিনিস? সেখানে হচ্ছে কি একটা নাইট্রোজেন বেস এবং একটা পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার কোনটা? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোজ। মূলত এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কি? বিটা ডি টু রাইবোজ। হ্যাঁ, তাহলে সেই যে সেই অক্সিরাইবোজ এবং নাইট্রোজেন বেস, এই দুইটা মিলে উৎপন্ন হয় নিউক্লিওসাইড। আর এটার সাথে যখন ফসফরিক অ্যাসিডের এস্টারিফিকেশন বিক্রিয়া হয়, সেই এস্টারিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে যেটা উৎপন্ন হয় তাকে আমরা বলি নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডের মধ্যে কি আছে? আছে একটা অজৈব ফসফেট, আছে হচ্ছে একটা পেন্টোজ সুগার মানে ডিঅক্সিরাইবোজ, আর আছে কি? একটা নাইট্রোজেন বেস। তো এরকম কি হয়? তাহলে ডিএনএর মধ্যে এরকম কি আছে? অসংখ্য নিউক্লিওটাইড। তাহলে এটাও জানি আমরা যে অসংখ্য নিউক্লিওটাইডের মধ্যে আছে কতগুলি নাইট্রোজেন বেস। তাহলে আমরা দেখলাম কিরকম নাইট্রোজেন বেস। আমি আমার ইচ্ছে মতো লিখি, মনে করো এডিনিন, থায়ামিন, গুয়ানিন, তারপরে মনে করো সাইটোসিন, তারপরে হচ্ছে মনে করো গুয়ানিন, থায়ামিন, তারপরে লিখলাম মনে করো জি এ টি, তারপরে মনে করো সি টি এ সি, এরপরে আমার যা ইচ্ছা এ টি সি, আরো 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 অনেক আছে, তাই না? এরকম করে আমি লিখলাম। এখন বোঝার ব্যাপার কি জানো? যে এই যে এখানের এই তিনটা করে নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয় একটা অ্যামাইনো অ্যাসিড, যেটাকে আরো আমরা বলছি কি? জেনেটিক কোড। এই অ্যামাইনো অ্যাসিড বা জেনেটিক কোড, এটাকে আমরা কি বললাম? জেনেটিক কোড। তাহলে ডিএনএর মধ্যে যে নিউক্লিওটাইডগুলি আছে সেখানে অসংখ্য কি আছে? নাইট্রোজেন বেস আছে। সেই নাইট্রোজেন বেসের mধ্যে তিনটা করে নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয় একটা অ্যামাইনো অ্যাসিড বা জেনেটিক কোড। কেমন? জেনেটিক কোড। এখন আরো নির্দিষ্ট করে যদি বলি যে আমাদের কোষে মোটামুটি 20টি অ্যামাইনো অ্যাসিড আছে। আমাদের কোষে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? আমার মানুষের দেহে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। এই অ্যামাইনো অ্যাসিডগুলি থাকে কোথায়? সাইটোপ্লাজমে, বিক্ষিপ্ত অবস্থায়, এলোমেলো অবস্থায় থাকে সাইটোপ্লাজমে। কেমন? আচ্ছা, তাহলে এই 20টি অ্যামাইনো অ্যাসিড, তাহলে আমি যদি মনে করো ধরলাম যে এটিজি, এটা নিয়ে মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ধরলাম এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তো এটা কোডটা কি? ধরলাম যে জেনেটিক কোড, এটা হচ্ছে 1 নম্বর কোড ধরে নিলাম। তোমাদের ইচ্ছে মতো তোমরা ধরে নিবা, কোনো সমস্যা নেই। কেমন? কি বললাম? এটিজি মিলে হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডটা, তাকে আমি কোডিং করলাম কি? 1 কোড, তার নাম দিলাম যে 1। এটা হচ্ছে 1 বুঝলে, আমি 1 যে কোডিংটা, এটা দেখলে আমি বুঝবো যে এটা হচ্ছে এটিজি। তাহলে সিজিটি ইচ্ছা মতো আমি দিলাম, মনে করে দিলাম 3, আমি বিজোড় করে নিলাম আমার ইচ্ছে মতো। তারপরেরটা নিলাম কত? বলছি এখানে অসংখ্য আছে, এখানে অসংখ্য আছে, তাহলে এটাকে নিলাম 5, এটাকে নিলাম কত? 7, এটাকে নিলাম কত? মনে করো 9, এটাকে নিলাম কত? 11, এবার একটু জোর আসি, আমার ইচ্ছে 2 নিলাম, এটা নিলাম কত? মনে করো 4, আবারও ইচ্ছে করো, তোমার ইচ্ছা যেভাবে ওইভাবেই তুমি নিবা, কোনো সমস্যা নেই। কেমন? তারপরে কত নিলাম? 4, এটা 6, এটা কত? এটা হচ্ছে 8, এটা কত? 10, এটা কত? 12, আর প্রয়োজন নাই। কেমন? আরো নিতে পারো তুমি, কারণ এখানে কি আরো অসংখ্য আছে, কোনো সমস্যা নেই।
আরও তুমি চাইলেই নিতে পারো। এখন তাহলে যেখানে দেখবো আমি 1, তার মানে কি এখানে ATG নাইট্রোজেন বেস আছে। এবার 3 দেখলে বুঝবো কি CGT আছে, এরকম করে আছে, এরকম করে আছে। খেয়াল করো মিন, হ্যাঁ কি খেয়াল করবা যে এই ক্ষারগুলি কিন্তু আবার এলোমেলো হইতে পারে, তোমার ইচ্ছে মতো হইতে পারে। তখন কিন্তু তোমার এই অ্যামাইনো অ্যাসিডের ক্ষারগুলি উল্টাপাল্টা হলেও কিন্তু অ্যামাইনো অ্যাসিডের নামের কোনো চেঞ্জ হবে না। কেমন? অ্যামাইনো অ্যাসিডের কি হবে না, নামের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, বন্ধুরা খেয়াল করো, এই ক্ষারগুলি যদি আমি অবস্থান চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু আমার অ্যামাইনো অ্যাসিডের নামও চেঞ্জ হয়ে যাবে, অ্যামাইনো অ্যাসিডের নামও চেঞ্জ হয়ে যাবে। তবে মজার ব্যাপার কি, এই যে আমার যে ইয়েটা আছে, এই যে অ্যামাইনো অ্যাসিডের যে চেইনটা আছে, এই অ্যামাইনো অ্যাসিড মিলে মনে করো যে একটা প্রোটিন উৎপন্ন করলো যার নাম হলো কি এক্স। এই যে অ্যামাইনো অ্যাসিডটা এখানে কিন্তু আমি মাত্র 12টা দেখাইছি, আরও আছে। এখন আমি কিভাবে বিন্যস্ত করছি 1, 3, 5, 7 এইভাবে। তাহলে এই 1-এর সাথে 3-এর কি বন্ধন আছে হচ্ছে পলিপেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন আছে। কেমন? এরকম করে পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এক অনুকোণে পানি সরাইলো, দিয়ে হলো কি হয়ে গেছে কি এটা আমাকে এক্স নামক একটা প্রোটিন, TEIN একটা প্রোটিন তৈরি হয়ে গেছে। এখন এই যে অ্যামাইনো অ্যাসিডের জায়গা যদি আমি চেঞ্জ করি, মনে করো 9কে আমি 3-এর জায়গায় আনলাম, 3কে আমি 9-এর জায়গায় নিলাম, তখন কিন্তু এই প্রোটিনের নামটাও চেঞ্জ হয়ে যাবে, কেমন? আচ্ছা, এখন এই প্রোটিন তৈরির যে মানে ধাপ বা সংশ্লেষণের যে প্রক্রিয়াটা, এটা পড়ার জন্য আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রাইবোজটা কি জিনিস। কেমন? রাইবোজ, এই রাইবোজটাকে বলা হয় কি প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিনের কারখানা, প্রোটিন ফ্যাক্টরি বা কারখানা। তো এটা বুঝতে হলে আমাকে যেই কাজটা করতে হবে, দেখো যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একটা কোষ, যদি আমি নর্মাল একটা কোষ আঁকবো, শুধু আমার যেইটুকু দরকার আমি শুধু সেইটুকুই আঁকবো, আমার আর প্রয়োজন নাই। কেমন? কোষের সকল অঙ্গাণু আমি দেখাবো না, আমি জাস্ট একটা কোষের একটা আকৃতি কোনো রকম বুঝালাম। তাহলে এটা হচ্ছে কি ম্যাডাম? এটা হচ্ছে আমার কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর। কেমন? কোষ প্রাচীর এটা শুধুই উদ্ভিদ কোষে থাকে, যদি এটা প্রাণী কোষে থাকতো তাহলে কি হতো জানো, যে তোমার আমার বাহিরের অংশ একেবারে শক্ত আবরণ হয়ে যেত এবং আমরা এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তর হতে পারতাম না। কেমন? এটা শুধু উদ্ভিদ কোষে থাকবে। এই ভেতরেরটা হচ্ছে কি কোষ ঝিল্লি, এটা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেরই থাকবে। আচ্ছা, তাহলে এটা কেন্দ্রে আছে নিউক্লিয়াস, মনে রাখবা নিউক্লিয়ার মেমব্রেন যেটা এটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত। এই যে নিউক্লিয়ার পর্দা বাহিরের যে আবরণটা, এটা কি অসংখ্য ছিদ্রযুক্ত, এটা কিন্তু মাথায় থাকতে হবে। এই নিউক্লিয়াস, তাহলে এটা কি হলো ম্যাডাম? এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন দেখো এই যে নিউক্লিয়াস ছাড়া বাহিরের যে অংশটা আছে এই সবটাকে বলা হচ্ছে কি সাইটোপ্লাজম। তাহলে কি হলো? বললাম নিউক্লিয়াস ছাড়া বাকি যে অঞ্চলটা রয়েছে এই সবটাকে বলা হচ্ছে কি সাইটোপ্লাজম। আচ্ছা, এখন এই সাইটোপ্লাজমে অনেকগুলি কোষীয় অঙ্গাণু আছে। কিরকম? থাকতে পারে মাইটোকন্ড্রিয়া, থাকতে পারে আমার যেটা আলোচনার বিষয় রাইবোজোম। ধরলাম এই রাইবোজোম। এখন মজার ব্যাপার কি জানো, এই রাইবোজোমটা অনেকটা এরকম, এই রাইবোজোমটা কিন্তু 2 রকম, একটা হয় ছোট, আরেকটা হয় কিরকম, আরেকটা হয় এরকম বড়, আরেকটা ছোট। আমি শুধু রাইবোজোমটাই দেখালাম, আর তেমন কিছু না। কেন? কারণ এই রাইবোজোমেই আমাকে কি করতে হবে? প্রোটিন তৈরি করতে হবে। এটা হলো প্রোটিন তৈরির কারখানা, এটা আমাকে এখানে কি করতে হবে? প্রোটিন তৈরি করতে হবে। কেমন? প্রোটিন তৈরি করতে হবে। এখন দেখো, তাহলে এবার আসি আমি প্রোটিন তৈরি, এবার একবার মনোযোগ দিয়ে শোনো তোমরা। কেমন? এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে আছে কি? আছে হচ্ছে আমার ক্রোমোজোম। এই নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে উৎপন্ন হবে কি? আমার ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে উৎপন্ন হবে ডিএনএ। কেমন? এখন মজার ব্যাপার কি জানো, এই প্রোটিন তৈরি করা কিন্তু
ডিএনএরই কাজ। মানে ডিএনএ নির্দেশ দিবে প্রোটিন তৈরি করার জন্য। ডিএনএ হচ্ছে প্রোটিন তৈরির মেইন লিডার। ডিএনএ হচ্ছে কি প্রোটিন তৈরির একেবারে মেইন লিডার। কিন্তু প্রোটিন তৈরির কারখানা হচ্ছে কোথায়? রাইবোজ। রাইবোজ। এখন ম্যাডাম তাহলে ডিএনএ তার সংকেত নিয়ে রাইবোজে চলে আসলেই তো হয়ে গেল, সেখানে এসে সে প্রোটিন তৈরি করে ফেলবে। কিন্তু এতে সমস্যা আছে। দেখো লিডার কিন্তু মেইন লিডার যে, সে কিন্তু কখনো ফিল্ডে নেমে কাজ সম্পাদন করে না। কেন করে না? কারণ তার নিরাপত্তার ভয় থাকে, তার নিরাপত্তাজনিত ভেজাল আছে। এই জন্য করে কি যে এখানে এই ক্রোমোজোমে যে রাইবোজোম আছে, সে রাইবোজোম কিন্তু কখনোই নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে না। মানে তার পক্ষে নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমে যাওয়া সম্ভব হয় না। এই জন্য হয় না, মানে সাইটোপ্লাজমে সে যায় না, এই জন্য যায় না যে সাইটোপ্লাজমে যে আরও বস্তুগুলি আছে, ওই বস্তুগুলির প্রভাবে এই ডিএনএর কার্যকারিতার পরিবর্তন হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যায়। এই জন্য ডিএনএ কি করে না, কখনো নিউক্লিয়াস থেকে বের হয়ে যায় না। কেমন? আচ্ছা, তাহলে এখন সে নিউক্লিয়াস থেকে বের হচ্ছে না, কিন্তু তার তো প্রোটিন তৈরি করতে হবে। কেন? কারণ কোষের বৃদ্ধি করতে হবে, কোষ বানাতে হবে। তাহলে সে যদি কোষ তৈরি করতে চায়, তাহলে এখন যেহেতু সে নিউক্লিয়াস থেকে বের হতে পারছে না, তাহলে কি করতে হবে? তার এই কোষ তৈরির মানে প্রোটিন তৈরির মেসেজ বা বার্তা বা নির্দেশনা বা কোডিং, এটাকে যে কোনো উপায়ে কি করতে হবে? রাইবোজোমে পৌঁছাইতে হবে। তা রাইবোজোমে পৌঁছাইতে হইলেই তো তখন প্রয়োজন কার? একজন এই বার্তা বাহকের, যে কি করবে? এই ডিএনএর মেসেজটাকে রাইবোজোমে নিয়ে যাবে। কোন মেসেজ? প্রোটিন তৈরির মেসেজটাকে কি করবে? রাইবোজোমে নিয়ে যাবে। তো এই জন্য সে কি করবে? এই বার্তাটা বহন করার জন্য ডিএনএর যে দ্বি হেলিক্স কাঠামো আছে, তাই না? এই দ্বি হেলিক্স কাঠামোর মাঝখানের অংশটা একটুখানি ফাঁক হয়ে যাবে, স্ফীত হয়ে যাবে, হয়ে সেখান থেকে এক সূত্রক একটা আরএনএ সে তৈরি করবে। আরএনএ তৈরি করবে। তো যেহেতু তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে তার নির্দেশনা বা তার কোডিংটাকে সে রাইবোজোমে পৌঁছানো, তার মেসেজটাকে রাইবোজোমে পৌঁছানো। এজন্য সে যে আরএনএটা তৈরি করবে, সেই আরএনএটাকে বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। তাহলে কি হলো ঘটনাটা? এখন মনে রাখতে হবে, এই মেসেঞ্জার আরএনএ যখন তৈরি হবে, তখন নাইট্রোজেন যে বেস আছে, সেখানে থায়ামিন এর পরিবর্তে ইউরাসিল যোগ হবে। ইউরাসিল, কেমন? ইউরাসিল যোগ হবে। যেখানে থায়ামিন থাকবে সেখানে ইউরাসিল যোগ হবে। একটা ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। কেমন? আচ্ছা, তাহলে এখন সে কি করলো? সে হচ্ছে আরএনএ তৈরি করলো, যে আরএনএটার নামটা হচ্ছে কি আমার? মেসেঞ্জার আরএনএ। তাহলে কে তৈরি করলো? ডিএনএটা। এই ডিএনএটা কি করলো? একটা আরএনএ তৈরি করলো। কি আরএনএ তৈরি করছে তার নাম? এই আরএনএ, অথবা তাকে আমরা বলছি কি? এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ তৈরি করছে সে, মেসেঞ্জার আরএনএ তৈরি করেছে। এখন তাহলে মেসেঞ্জার আরএনএর কাজটা কি? মেসেঞ্জার আরএনএর কাজটা হচ্ছে ডিএনএ মানে বস, মানে কর্তা যেই সংকেত বা মেসেজটা দিবে, সেই মেসেজটাকে বহন করে সে কোথায় নিয়ে যাবে? রাইবোজোমে নিয়ে যাবে। তাহলে এই যে মেসেঞ্জার আরএনএ ডিএনএর যেই মেসেজটা বা কোডিংটা নিয়ে নিল, মানে এই ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হলো, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। কেমন? মানে কি হলো? এমআরএনএ ডিএনএর কোডিংটাকে যে নিজের মধ্যে নিয়ে নিল, এই প্রক্রিয়াটার নাম কি? ট্রান্সক্রিপশন। খেয়াল করো, TRANS, ট্রান্সক্রিপশন, CRIPTION, ট্রান্সক্রিপশন। মজার ব্যাপার কি? ট্রান্স এই কথার মানে কি? ট্রান্স মানে স্থানান্তর,
স্কিপ অথবা কি ট্রান্সফার। ট্রান্সটা আসছে কোত্থেকে? ট্রান্সফার থেকে। ট্রান্সটা আসছে কোথা থেকে? ট্রান্সফার থেকে, ট্রান্সফার থেকে। তাহলে এরপরটা কি? স্ক্রিপ্ট। কেমন? এই যে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এই কথার মানে কি? মূল কপি। কোন মূল কপি? ডিএনএর যে নির্দেশ সেটা। আর শান এই কথার মানে কি? প্রক্রিয়া। তার মানে কি? এই যে মেসেঞ্জার আরএনএ ডিএনএর যেই মেসেজটা তার মধ্যে নিয়ে নিল, এই প্রক্রিয়াটার নাম কি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এখন কি হবে? এমআরএনএ এই ডিএনএর সংকেতটাকে নিয়ে নিউক্লিয়াসের যে ছিদ্রপথ, রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে আসবে। বের হয়ে এসে সে কি করবে? সোজা চলে যাবে রাইবোজোম। কেন? কারণ রাইবোজোমই তো ফ্যাক্টরি আমার, সেখানেই তো প্রোটিন তৈরি করতে হবে। এবার সে কি করবে? তাহলে রাইবোজোমে দেখো কি ঘটনা আছে। রাইবোজোমে হচ্ছে দুইটা রাইবোজোম আছে, একটা হচ্ছে ছোট অংশ, একটা বড় অংশ। তাহলে এই যে আরএনএটা আছে না, এই যে ছোট যে অংশটা আছে, এই ছোট অংশটার উপরে এসে আরএনএটা, কোনটা? মেসেঞ্জার আরএনএটা। এই যে মেসেঞ্জার আরএনএ, এটা নাইট্রোজেন বেস। এই মেসেঞ্জার আরএনএটা এসে এইভাবে বসে যাবে। মেসেঞ্জার আরএনএ এসে কিভাবে বসবে? এই ছোট রাইবোজোমের উপরে এসে বসবে। বসে আরেকটা রাইবোজোমের তো আরেকটা অংশ আছে, সেটা কি অংশ? বড় অংশ। সে বড় অংশটা কি করবে? এই দিক থেকে এসে স্যান্ডউইচের মতো করে ছোট রাইবোজোম, তার উপরে এমআরএনএ, এর উপরে আসবে কোনটা? রাইবোজোমের বড় অংশ। খেয়াল করো, ছোট রাইবোজোম, তার উপরে আসছে হচ্ছে কি? এমআরএনএ, এর উপরে আসবে কি? রাইবোজোমের বড় অংশ। বড় অংশ এসে এখানে কি করলো? লেগে গেল। এখন খেয়াল করো যে এই যে রাইবোজোমে এসে এমআরএনএ প্রোটিন তৈরি করার জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু কি? আরে প্রোটিন তৈরির যে মনোমার, কাঁচামাল, সেই কাঁচামাল অ্যামাইনো অ্যাসিড তো এখনো আমার রাইবোজোমে আসে নাই। তাহলে সেই রাইবোজোম কোথায় আছে? সেই অ্যামাইনো অ্যাসিড কোথায় আছে? সেই অ্যামাইনো অ্যাসিড আছে সাইটোপ্লাজমে এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় আছে। এখন তাহলে কি করতে হবে? সেই সাইটোপ্লাজম থেকে যে অ্যামাইনো অ্যাসিডগুলি, মনে করো এমনি আসে, এমন করে আসে, এই যে বিক্ষিপ্ত অবস্থায় আছে অ্যামাইনো অ্যাসিডগুলি। কেমন? তাহলে এখন কি করতে হবে? সেই সাইটোপ্লাজম থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলিকে ধরে রাইবোজোমে নিয়ে আসতে হবে, ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে। কেমন? তখন সেই কাজটা করবে কে? টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। সে ট্রান্সফার আরএনএ করবে কি? ট্রান্সফার আরএনএ এই সাইটোপ্লাজম থেকে খুঁজে এই নিউক্লিক অ্যাসিডগুলিকে ধরে নিয়ে আসবে। ধরে নিয়ে এসে সে এখান দিয়ে কি করবে? আচ্ছা, আগে টিআরএনএর চিত্রটা কীরকম খেয়াল করো। টিআরএনএ হচ্ছে এই রকম, দেখো এরকম ত্রিভুজ, এই যে এই উপরের দিকে দুইটা দণ্ড, এই দণ্ডের সাথে এইরকম করে কার্বনের দুইটা হাত আছে, এখানে একটা বাড়তি অংশ আছে। এ দেখো এখান থেকে তিনটা কাটার মতো বের হয়ে আসে, এটা হলো নাইট্রোজেন বেস। এই কাটার কাজটা কি? এই কাটার সাহায্যে সে এমআরএনএর সাথে এসে যুক্ত হবে, এটা কি? এটা টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। এখন এই যে উপরে এখানে সে নিয়ে আসবে কাকে? অ্যামাইনো অ্যাসিডকে। এখানে সে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে, এখান থেকে ধরে এখানে করে নিয়ে এসে সে এই এমআরএনএর উপরে এসে বসাবে। এখন কি হবে? পর্যায়ক্রমে তারা কি করবে? একটা করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, তারপরে এখানে রাখবে। রেখে এবার এই অ্যামাইনো অ্যাসিডগুলি একটার সাথে একটা যুক্ত হবে, যুক্ত হয়ে কি হবে? প্রোটিন তৈরি হবে। আর যে ট্রান্সফার আরএনএ ছিল সেটা এদিক দিয়ে আস্তে করে বের হয়ে আবার চলে যাবে কোথায়? সাইটোপ্লাজমে। সেখান থেকে আবারও অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে এমআরএনএর উপর বসিয়ে সেখানে পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে প্রোটিন তৈরি হবে। প্রোটিন তৈরি করে আবার টিআরএনএ বের হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়া কি হবে? কন্টিনিউ চলতেই থাকবে। তাহলে দেখো, তাহলে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কি হচ্ছে? এমআরএনএ তৈরি হওয়ার পরে এবার এমআরএনএ থেকে উৎপন্ন হবে কি? দেখো এই যে এমআরএনএ, এখান থেকে যে উৎপন্ন হবে প্রোটিন। পরের ধাপ হলো কি? প্রোটিন। এই প্রোটিন
এই যে mRNA থেকে যে পরবর্তী কার্যকলাপের মাধ্যমে প্রোটিন তৈরি হওয়া এটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন ম্যাডাম, ট্রান্সলেট কথার মানে তো আমরা বুঝি অনুবাদ করা, অনুবাদ করা, আর লেশন মানে হচ্ছে প্রক্রিয়া, তাহলে অনুবাদ প্রক্রিয়া। এর মানে কি দাঁড়ালো, এই যে mRNA তো আমার কোডিংটা নিয়ে আসলো, ট্রান্সক্রিপ্ট ডিএনএ ট্রান্সক্রিপ্ট ডিএনএর মূল কপিটা তার মধ্যে করে নিয়ে আসলো, এসে আবার কি করে দেখো সে যেই কোডিংটা এনেছে, যেমন কি কোডিংটা মনে করো সে আনছে হচ্ছে এই যে 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা, হ্যাঁ এটা কোড নিয়ে আসছে 1 এইটাকে আবার রাইবোজোমে কি করবে, ট্রান্সলেট করবে, ওই অনুসারেই তাকে কি করবে, ট্রান্সলেট অনুবাদ করবে, কি সে আবার এই 1 নম্বর কোডিংটাই রাইবোজোমে দিবে, সে কিন্তু আবার 3 নম্বর দিবে না। ডিএনএ যেই কোডিংটা তাকে দিচ্ছে, যে মেসেজটা দিচ্ছে, এই মেসেজটা সে রাইবোজোমে এসে mRNA নিয়ে এসে সেটাকে আবার অনুবাদ করবে। মানে হচ্ছে কি, যেই ক্ষার 3টা ক্ষার নির্দিষ্ট ছিল ওই 3টা ক্ষারই থাকবে, ওই 3টা ক্ষারই থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমার ট্রান্সলেশন। এবার এই প্রোটিনের সমন্বয়ে উৎপন্ন হবে কি, সেল। প্রোটিনের সমন্বয়ে উৎপন্ন হবে কি, সেল। কেমন উৎপন্ন হবে, সেল। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়া। যদি আমি একেবারে ব্রিফলি বলতে চাই তাহলে সোজা হিসাব যে আমার খেয়াল করো যে নিউক্লিয়াসের মধ্যে যে কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে থাকবে হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএর একটা নির্দিষ্ট পার্ট বা নির্দিষ্ট অংশ হবে জিন। এই ডিএনএর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, কিন্তু তার পক্ষে নিউক্লিয়াস থেকে বের হওয়া সম্ভব না, তাই সে কি করবে, সে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে mRNA বা মেসেঞ্জার আরএনএ তৈরি করবে। এই মেসেঞ্জার আরএনএর কাজ হচ্ছে ডিএনএর কোডিং বা ডিএনএর নির্দেশনা বা মেসেজটাকে তার নিজের মধ্যে ধারণ করে সে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে বের হয়ে আসবে। বের হয়ে আসা কোথায় যাবে হচ্ছে প্রোটিন তৈরির কারখানা বা রাইবোজে গিয়ে সে রাইবোজের ছোট অংশের উপরে নিজেকে স্থাপন করবে, সংযুক্ত হবে। তো সংযুক্ত হওয়ার পরে এবার বড় রাইবোজোমের যে বড় অংশ সেটা কি হবে, ওই রাইবোজোমের বড় অংশ কি হবে, তার উপরে স্যান্ডউইচের মতো করে বসে যাবে। এবার সাইটোপ্লাজমের মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলি বিক্ষিপ্ত অবস্থায় আছে, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ নামক স্থানান্তর আরএনএ ও কী করবে, ও সে সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলিকে খুঁজে নিয়ে এসে কি করবে, আমার mRNAর উপরে বসিয়ে দিবে, এবং সে কি করবে, একটা করে অ্যামাইনো অ্যাসিড বসাবে এবং সে বাম পাশ দিয়ে আবার বেরিয়ে সাইটোপ্লাজমে চলে যাবে। এভাবে অ্যামাইনো অ্যাসিডগুলি এভাবে কি হবে, ঘটনাটা কি হবে, তখন এই অ্যামাইনো অ্যাসিডগুলি এই যে একটার উপর একটা এমনি বসে এদের মাধ্যমে কি হবে, পেপটাইড বন্ড হবে। পেপটাইড বন্ড এদের মধ্যে কি হবে, এই যে পেপটাইড বন্ধনী, অ্যামাইনো অ্যাসিডগুলি একটার উপর একটা এমনি বসে পেপটাইড বন্ধনের মাধ্যমে কি হবে, প্রোটিন উৎপন্ন হবে। কেমন, প্রোটিন উৎপন্ন হবে। ওকে, এবার দেখো এটা হচ্ছে 9ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রোটিন সংশ্লেষণের একটা চিত্র। তো এখানে দেখো প্রথমেই দেখানো হয়েছে কি, দেখো এই যে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, দেখো ডিএনএর 2টা সূত্রক ডাবল হেলিক্স। এই ডাবল হেলিক্সের দেখো এই মাঝখানের অংশটা একটু ফাঁক হয়ে গেছে, মোটা হয়ে কি হয়েছে, সেখান থেকে এক সূত্রক 1 হেলিক্স আরএনএ উৎপন্ন হয়েছে। শুধু এখানে কি হবে, একটা ক্ষারের চেঞ্জ হবে, শুধু যেখানে আছে কি টি, ওটার পরিবর্তে হবে ইউরাসিল ইউ। তাহলে এই যে কি হলো, তোমার mRNA মেসেঞ্জার আরএনএ উৎপন্ন হলো। এই mRNA কি করলো, ডিএনএর যে কোডিং বা যে মেসেজ সেটাকে নিজের মধ্যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ধারণ করে নিয়ে দেখো এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে সে বের হয়ে আসলো। এবার এটা হচ্ছে কি সাইটোপ্লাজমের 2টা রাইবোজোমের অংশ, এটা রাইবোজোমের ছোট অংশ, এটা হচ্ছে বড় অংশ। তাহলে এই যে mRNA দেখো কি হলো, এই দেখো তৃতীয় যে ধাপটা আছে, এখানে কি হয়েছে, এই যে ছোট রাইবোজোমের যেটা আছে তার উপরে mRNA এসে বসে গেল। দেখছো যে এই রাইবোজোমের ছোট অংশের মধ্যে কি হইলো, mRNA এসে বসে গিয়ে এই যে দেখো এটা হচ্ছে আমার কি টিআরএনএ।
টিআরএনএ কি করলো, সাইটোপ্লাজম থেকে যে অ্যামাইনো অ্যাসিডগুলি আছে সেই অ্যামাইনো অ্যাসিডে দেখো একটা একটা করে নিয়ে আসতেছে, একটা এখান থেকে একটা নিয়ে এসে কোথায় বসাবে, ওই দেখো এখানে আমার এমআরএনএর উপরে বসিয়ে দিল, দেখো এমআরএনএর উপরে বসিয়ে দিল। আর এটা হচ্ছে কি রাইবোজোমের বড় অংশ, এই যেটা রাইবোজোমের বড় অংশ। তো দেখো এই যে একটা একটা করে এই টিআরএনএ একটা প্রোটিন নিয়ে আসলো, এই টিআরএনএ একটা প্রোটিন নিয়ে আসলো, নিয়ে এসে দেখো এইভাবে একটার উপর একটা প্রোটিন, এই যে একটার উপর একটা প্রোটিন সে কি করলো, যুক্ত করে দিচ্ছে কি বন্ধনের মাধ্যমে, পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে, পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে দিয়ে আবার দেখো টিআরএনএ দেখো এই রাস্তা দিয়ে আস্তে করে বেরিয়ে যাচ্ছে, টিআরএনএ এখান দিয়ে আস্তে করে বেরিয়ে যাচ্ছে, গিয়ে এই দেখো যে অ্যামাইনো অ্যাসিডগুলি একটার সাথে একটা যুক্ত হয়ে গেল, একটার সাথে একটা যুক্ত হয়ে গিয়ে প্রোটিন তৈরি হইলো, কেমন প্রোটিন তৈরি হইলো। এখন আমরা ভিডিওটা দেখে বাকি অংশটুকু একটু বোঝার চেষ্টা করব, কেমন বন্ধুরা। এখন আমরা দেখব নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসের মেমব্রেনে অসংখ্য ছিদ্র, এর মধ্যে রয়েছে কি ক্রোমোজোম। এ হলো হিস্টোন, স্টোন থেকে ডিএনএ, ডিএনএর ডাবল হেলিক্স বন্ধন এবং এর নির্দিষ্ট অংশ যাকে বলছি জিন। এটা হচ্ছে আরএনএ পলিমারেজ, এটা আমাদের সিলেবাসে নাই। এখন দেখো এই যে মাঝখানের অংশ, ডিএনএর মাঝখানের অংশ এই ফাঁক হয়ে গিয়ে সেখান থেকে উৎপন্ন হচ্ছে কি আরএনএ, ওই যে ইউরাসিল ক্ষার যুক্ত হয়েছে থায়ামিনের সাথে জায়গায়, আরএনএ উৎপন্ন হলো যাকে আমরা বলছি কি মেসেঞ্জার আরএনএ। এবার এই দেখো এর নির্দিষ্ট অংশ কেটে নিবে, নির্দিষ্ট অংশ কেটে নিল, নেওয়ার পর এমআরএনএ নিউক্লিয়াসের ছিদ্র পথ দিয়ে বাহিরে বেরিয়ে চলে যাবে কোথায়, রাইবোজোমে। দেখো রাইবোজোমের ছোট অংশের উপর বসে গেল এবং উপরে বড় অংশ তার উপরে স্যান্ডউইচের মতো করে এসে বসে গেল। এবার আসলো টিআরএনএ, কি নিয়ে আসলো, প্রোটিন নিয়ে আসলো। দেখো টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসলো, মনোমার নিয়ে আসলো। এই মনোমার এবার কি করবে, দেখো নিচের দিকে টিআরএনএর নিচের দিকে 3টা বাহু আছে, যে বাহুতে আছে কি 3টা নাইট্রোজেন বেস। এইবার দেখো সে গিয়ে এমআরএনএর উপর বসে গেল, বসে একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড একটা একটা করে পলিপেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত করে দিয়ে সে বাম পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাবে, সাইটোপ্লাজমে গিয়ে আরও অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে। আর এই যে এই অ্যামাইনো অ্যাসিডগুলি পলিপেপটাইড বন্ধনীর মাধ্যমে তৈরি করছে কি প্রোটিন অণু। দেখো এটা হয়ে গেছে আমাদের প্রোটিন অণু, কেমন।